এটা তাদের পার্টির ব্যাপার, তাদের রুচির ব্যাপার, তাদের রুচির ব্যাপার এগুলো, এটা তাদের রুচির ব্যাপার। অভিনেতা অভিনেত্রী ছাড়া কেউ নেই তো কী করা যাবে? একদিকে অভিনেতা অভিনেত্রী আর অন্যদিকে মাসলম্যান, এই তো আছে তাদের, মানুষ তো নেই। যারা তৃণমূলের পার্টিটা করেছে, তৃণমূলকে যারা খাড়া করেছে, দিদিরাতে এখন ফেলে দিচ্ছে। ইউজ অ্যান্ড থ্রো, এটা দিদির রাজনীতি। ব্যবহার করো, ছুঁড়ে ফেলে দাও। অদ্ভুত সংস্কৃতি চালু হয়ে গেল। রাম মন্দিরের জাজমেন্ট দেওয়ার পর রঞ্জন গগৈ, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রধান বিচারপতি, সে বিজেপি পার্টির রাজ্যসভার এমপি হয়ে যায়। পশ্চিমবঙ্গের হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, তিনি রেজিগনেশন দিয়ে বিজেপি পার্টির এমপি পদের প্রার্থী হয়ে যায়। ঠিক একইভাবে নির্বাচন কমিশনার বিনীত গোয়েল, এই মিস্টার গোয়েল, তারও অ্যাপয়েন্টমেন্টে আমি ছিলাম, তিনি হঠাৎ করে নির্বাচনে ইউপি থেকে লড়বার সিদ্ধান্ত নিচ্ছে বলে আমাদের কাছে খবর। এটার মানেটা কি? দেওয়া আর নেওয়া, কুইড প্রো কুইও, অর্থাৎ আমার হয়ে কাজ করলে আগামী দিনে তোমাকে বকশিস দেওয়া হবে। এই বকশিসের রাজনীতি শুরু হয়ে গেল ভারতবর্ষে। এটা দেশের জন্য খুব ভয়ঙ্কর, কারণ নির্বাচন কমিশন এই দপ্তরটা নিরপেক্ষ দপ্তর। সেখানকার যারা নির্বাচন কমিশনার, নির্বাচনের মুখে পদ ছেড়ে বিজেপির ক্যান্ডিডেট, বিজেপির এমপি পদের প্রার্থী, এটার মধ্যে দিয়ে একটা তো বার্তা যাচ্ছে। এই নির্বাচন কমিশনের সৌজন্যে এর আগে অনেক অভিযোগ করা হলেও ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সে অভিযোগে অভিযুক্ত করতে পারা যায় না। অথচ নির্বাচন কমিশনের সমস্ত নিয়মকানুন ভেঙে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন চলাকালীন সরকারিভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন। মনে করে দেখুন, এই নির্বাচন কমিশনার লাভাসা, যিনি বিজেপির বিরুদ্ধে কথা বলেছিলেন বলে তার পিছনে সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়। আগামী দিনে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ঠিক থাকবে কিনা, এটা বিরাট 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 প্রশ্ন। দিদি মোদির মধ্যে এই খেলাটা চলবে। এ বলে আমিও কম বড় হিন্দু না, ও বলে আমিও কম বড় হিন্দু না। এই তো খেলা চলছে। ওদিকে রাম মন্দির, এদিকে জগন্নাথের মন্দির, এই তো চলছে। কে কার থেকে বড় মন্দির বানাবে তাই নিয়ে লড়াই। রুটি রুজির কি হলো? রুটি রুজির কি হলো? চাকরি কই? শিল্প কই? শিক্ষা কই? আমরা জানতে চাই। বেকার যুবক যুবতীদের চাকরি খাওয়ার পর চাকরি হলো না কেন তাদের, জানতে চাই। এই বাংলাকে সর্বনাশা পথে নিয়ে গেল কে, আমরা জানতে চাই। মোদি আর দিদির এই লোক দেখানো নির্বাচনী রাজনৈতিক প্রতিযোগিতা আজ না হয় কাল বাংলার মানুষের কাছে ধরা পড়বেই পড়বে। যে পুলিশ অফিসার দাঁড়াচ্ছে সে তৃণমূলের হয়ে তোলা তুলছে। সে ভবানীপুরে তৃণমূলের তোলা তোলা অফিসার, জানি আমি। সে সারা বাংলার দিদির দলে যে পুলিশ অ্যাসোসিয়েশন, তার নেতা। আবার তার কাজ হচ্ছে তোলা তুলে খোকাবাবুকে দেওয়া আর দিদিকে দেওয়া। তাকে আবার ইডিও ডাকাডাকি করেছিল, খোঁজ নিয়ে দেখবেন। নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের হাজার হাজার কোটি টাকা খরচা হচ্ছে, অসুবিধা কী আছে? কর্পোরেট জনসভা, এটা কিসের জনসভা? নায়ক নায়িকাদের সভা হচ্ছে এখানটায়। গরিব মানুষগুলোকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রথম প্রশ্ন করুন বাংলার মানুষ, শাহজাহানকে কে আশ্রয় দিয়েছিল? প্রথম প্রশ্ন করুন বাংলার মানুষ, সন্দেশকারীদের শাহজাহান, শিবু, উত্তমরা কি করে আজকে আমার ঘরের মা বোনদেরকে ধর্ষণ করার হিম্মত পেল? প্রশ্ন করুন কেন, কি কারণে
কি হুঁকে পড়ে মোদি রাজভবনে আর দিদি তার সঙ্গে দেখা করতে যাচ্ছে? কোন কারণ? अंदर की बात क्या है? মোদি রাজভবনে ওদিকে শাহজাহান, মোদি রাজভবন যাচ্ছে নূরজাহান। এর ব্যাখ্যা কি? যারা আজকে গর্জন করছে, গর্জনওয়ালাদের একটা কথা বলতে চাই, যে 100 দিনের কাজের টাকা আপনি বলছেন আমি দিলাম। কোথা থেকে দিলেন? সরকারি কোষাগার থেকে দিলেন। কেন্দ্র যদি এই টাকাটা আপনাকে দিত, তাহলে এই টাকাটা 100 দিনের জন্য আপনাকে ব্যয় করতে হতো না। তাহলে এই টাকাটা আপনি অন্য কোথাও খরচ করতেন, হয় হাসপাতালে, নয় রাস্তায়, কোথাও না করে খরচা করতেন, উন্নয়নে, বা খরচা করতে পারতেন। তা আমার প্রশ্ন, আপনি কেন সরকারি কোষাগার থেকে এই টাকাটা খরচা করবার আগে 100 দিনের কাজের অধিকার যে আইনি অধিকার, সেই আইনি অধিকারকে সুরক্ষিত করার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করলেন না? এটা তো আইন। কেউ আইন ভাঙলে কোর্টে যান। আপনার দলের চোরদের, লুটেরাদের, ধর্ষণকারীদের, দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য আপনি কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্ট করছেন। ইভেন শাহজাহান শেখদেরকে বাঁচানোর জন্য আপনি সুপ্রিম কোর্ট করছেন। মা বোনদের, ধর্ষণকারীদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট করছেন। শাহজাহান, উত্তম হাজরা, শিবু হাজরাদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট করছেন। কিন্তু এই যে লক্ষ লক্ষ দরিদ্র মানুষ 100 দিনের কাছ থেকে বঞ্চিত হলো, যে 100 দিনের কাজের অধিকার তাদের আইনি অধিকার, সেই আইনি অধিকার লঙ্ঘিত যখন হচ্ছে, তখন আপনি আইনের আশ্রয় নিয়ে সুপ্রিম কোর্ট গেলেন না কেন? আপনার কাছে ধর্ষণকারীরা আগে, না বঞ্চিত 100 দিনের কাজের গরিব মানুষরা আগে? কোন স্বার্থ আপনাকে যে অগ্রাধিকার পাবে জানতে চাই। গর্জনওয়ালারা এই প্রশ্ন করে গেলাম, ওই তর্জন গর্জন যারা করছে তাকে এই প্রশ্ন করছি, কেন আপনি ঠিক ভোটের আগে 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা মনে হলো? যদি আপনার ইচ্ছাই থাকতো, যদি সততাই থাকতো, তাহলে ভোটের আগে টাকা না দিয়ে যখন তারা কাজ পাচ্ছিল না তখনই দিতে পারতেন। পরে যদি টাকা আসতো দিল্লি থেকে, সরিয়ে রাখতে পারতেন। এতদিন আপনি টাকা দিলেন না, মানুষের কষ্ট হলো, মানুষ গ্রাম ছেড়ে অন্য রাজ্যে চলে গেল রুটির জন্যে। এখন ভোট, এবার যদি কিছু দেওয়া যায় তাহলে পটানো যাবে, ম্যানেজ করা যাবে। তাই আপনার ভোটের আগে 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা মনে পড়ল। এতদিন দেননি কেন? 1, কোর্টে যাননি কেন? 2, আপনি মানুষের সঙ্গে চালাকি করছেন। আজকে তর্জন গর্জন যেটা হচ্ছে, সেখানে কত টাকা খরচা হচ্ছে আমরা জানতে চাই। সেই টাকা কে দিচ্ছে সেটাও জানতে চাই। এই অধিকার আমাদের আছে। কোটি 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 টাকা খরচা হচ্ছে। এত খাওয়া দাওয়া, থাকা, বাস, কোথা থেকে আসছে এত টাকা? কোথা থেকে আসছে? কে দিচ্ছে আপনাদের? তারা কি ভালোবেসে দিচ্ছে, না পঞ্চায়েত লুটের টাকা এগুলো, না চাকরি দেওয়ার নাম করে লুটের টাকা? কোন টাকা এটা? না মিউনিসিপ্যালিটি লুটের টাকা? কোন টাকা এটা? আমরা জানতে চাই। আবার বলি, তর্জন গর্জন হলেও বর্ষণ কিন্তু হচ্ছে না দিদিভাই। এবার কালকে আমি আপনাদের বলেছিলাম যে আমার এমপিএলের কাজ সব আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এত বছরের পর বছর আটকানোর পরেও যখন আটকাতে পারছে না কোনো গ্রাউন্ডে, যখন আমি দিল্লির নিয়মকানুন মেনে, এমপিএলের নিয়মকানুন মেনে আমি যখন বাধ্য করছি এখানকার প্রশাসনকে যে না, কাজ করতেই হবে আপনাদের আইন মেনে, সেখানেও সেই আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে নানা রকমের ফ্যাঁকড়াবাজি করে, আর কি যাকে বলে ফ্যাঁকড়াবাজি, নানা রকমের টাল বাহানা করে আজও আমার কয়েক কোটি টাকা খরচা করতে দিচ্ছে না। এই যে এই সমস্ত কাজ সমস্ত রিজেক্ট করে দিয়েছে এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এবং এটা তৃণমূলের অঙ্গুলি হেলনে এই কাজগুলোর সমস্ত রিজেক্ট হচ্ছে। এর তালিকা আমি আপনাদের দিয়ে দিলাম। এটা এখানকার মানুষের সঙ্গে একটা জুলুম হচ্ছে।
এমপিআরের যে টাকা সে টাকা কিন্তু মানুষের উন্নয়নের জন্য খরচা করতে হয়, সেই খরচা করবার অধিকারটাও আমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। যখন আমি এই প্রশাসনকে বাধ্য করছি একের পর এক প্রকল্প স্থাপন করতে গিয়ে, এরা আতঙ্কে ভুগছে, তৃণমূল নেতারা আতঙ্কে ভুগছে। এতদিন আমার টাকাটা জবরদস্তি আটকে রেখে প্রমাণ করানোর চেষ্টা করতো যে অধীর চৌধুরী কাজ করে না, তাই সে অদক্ষ। আজ যখন নিরুপায় হয়ে টাকা খরচ করতে হচ্ছে তাদেরকে আইনের চাপে, নিয়মের চাপে, তখনও তৃণমূলের অঙ্গুল এড়ানে নতুন নতুন বাহানা বানিয়ে সেই কাজকেও আটকানোর চেষ্টা করছে এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং প্রশাসন। আমি এটা নিয়ে ইলেকশন কমিশনের দরবার তো করবই, আমি অনেক কাজ এর মধ্যে শুরু করে দিয়েছি, কিন্তু আমার অনেক কাজ আটকেও আছে। আজ না হয় কাল এ কাজ আমি করবই করব। ডিএম কেন, তৃণমূল কেউ পারে ঠেকে নিতে পারে, আমি এই কাজ করেই ছাড়ব। আমার এলাকার মানুষকে এই ভরসা দিলাম। এই দেখুন এতগুলো কাজ এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তৃণমূলের অঙ্গুলি হেলনে আটকে দিয়েছে, কাজ করতে দিচ্ছে না। বেশিরভাগ জলের প্রকল্প, আর্সেনিক মুক্ত পানীয় জলের প্রকল্প যেটা মানুষের দরকার সেটা করতে দিচ্ছে না, রাস্তার প্রকল্প করতে দিচ্ছে না, নানা বাহানায় আটকে দেওয়া হচ্ছে সব। কী কারণ দেখাচ্ছে তারা? না ওই কোনো কারণই তো নাই, দেখছি দেখব, ওরা ওয়েট করছে তাড়াতাড়ি করে নির্বাচনটা ঘোষণা হয়ে যাক। নির্বাচন ঘোষণা হয়ে গেলে বলবো দেখছিলাম তো, ঘোষণা হয়ে গেল তো নির্বাচন, তাই কোড অফ কন্ডাক্টটা আটকে গেল। কিন্তু নিয়ম হচ্ছে 45 দিনের মধ্যে সব ক্লিয়ার করে দেওয়া। আমি 2.5 মাস আগে দিয়ে বসে আছি, তারও বেশি। এই যে এখনো পর্যন্ত কত কোটি টাকার কাজ তাও করতে পেরেছেন বাধা সত্ত্বেও? বাধা সত্ত্বেও আমি প্রায় 12 কোটি টাকার কাজ করে ফেলেছি। এই যে চিঠিও আছে, এখন কত কোটি টাকার কাজ চিঠিও আছে, যেগুলো আটকাচ্ছে? তারপরে এরকম হবে 12-13 কোটি টাকা। আরো ভালো করে তোমাদের দিয়ে দিলাম। এর মধ্যে স্মার্ট ক্লাস আছে, শিশুদের জন্য স্মার্ট ক্লাস আছে, স্ট্রিট লাইট আছে, সোলার স্ট্রিট লাইট, স্কুলের বাচ্চাদের জন্য স্মার্ট ক্লাস যাতে ছাত্ররা কম্পিউটারাইজ ট্রেনিং নিতে পারে, তাছাড়া সোলার ওয়াটার প্ল্যান্ট। দেখো স্কুলের বাচ্চাদের স্মার্ট ক্লাস আছে, সোলার লাইট আছে গ্রামে গ্রামে, আর পানীয় জলের জন্য আর্সেনিক মুক্ত পানীয় জলের প্ল্যান্ট আছে। এখানে ইন্দ্রজিৎ সিং যে মন্ত্রী, তাকেও চিঠি 4 কপি দেওয়া আছে তাকেও। মানে আমি তো ইলেকশন কমিশনে যাবই, মানে এত বদমাশ হতে পারে একটা প্রশাসন, এত বদমাইশি করতে পারে একজন জনপ্রতিনিধির সঙ্গে ভাবাই যায় না। মানুষের টাকা আমি খরচা করতে পারছি না, গা জ্বলছে তৃণমূল নেতাদের। অধীর চৌধুরী তো কাজের লোক না প্রমাণ করার জন্য আপ্রাণ লড়েছে ওরা। একটাও পঞ্চায়েত আমাদের নাই, পঞ্চায়েত সমিতি আমাদের নাই, মিউনিসিপ্যালিটি আমাদের নাই, জেলা পরিষদ আমাদের নাই, তাই প্রমাণ করতে সুবিধা যে অধীর চৌধুরী কোনো কাজেরই না। তাই বছর পর বছর আমার টাকা খরচ করতে দেয়নি, নানা আছিলাই, নানা বাহানা। এখন যখন সেই নিয়ম মেনে, নতুন নিয়ম যেটা হয়েছে পোর্টফোলিও সিস্টেমে, সেই নতুন নিয়মের জন্য ওরা বিপদে পড়ে গেছে। নতুন নিয়মে প্রশাসনের হাত থেকে ক্ষমতা এমপির হাতে, তাই তারা কাজ করতে বাধ্য। সেখানেও যাতে নির্বাচন ঘোষণা পর্যন্ত আটকে দেওয়া যায়, তারপরে বলবে কোড অফ কন্ডাক্ট, এখন তো হবে না কাজ। এইটুকু চালাকি করতে গিয়ে এত শিশুদের ক্ষতি করছে, গ্রামের মানুষের বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত করছে, আলো থেকে বঞ্চিত করছে। 700-800 আলো স্ট্রিট লাইট ব্যবস্থা আছে আমার লোকসভায়, 7 থেকে 800 সব আটকে দিয়েছে। ও অপেক্ষা করছে কখন ভোটটা ঘোষণা হয়ে যায়। ঘোষণা হলে বলে আর তো করা যাবে না, আর তো উন্নয়ন করা যায় না, আচার সংহিতা, সেটা যেন ওয়েট করছে। আমি আপনার কাছে দেখিয়ে দিলাম এই সরকার, মামাটি মানুষের সরকার,
আজকের গর্জনের সরকার তারা কি করে একটু দেখে নিন আপনারা। এটা হলো এক।